আচ্ছা, এখন আমার স্লাইড দেখা যাচ্ছে কিনা? না স্যার, এখনো আসে নাই। আসছে স্যার। ওকে, আচ্ছা। তো আমরা প্রথম দিন হচ্ছে গত ক্লাসে আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কিছুটা কথা বলছিলাম। আমরা জানি একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে কিরকম দেখাবে। এরকম ফর্মে যদি থাকে, এরকম এরকম যদি কোনো ফর্মে থাকে, ওইটাকে আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। অথবা এই ফর্মেও থাকতে পারে, নিচে যে ফর্মটা দেয়া আছে, ডি টু দি পাওয়ার এন, ক্যাপিটাল ডি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ক্যাপিটাল ডি টু দি পাওয়ার এন মাইনাস টু, এই ফর্মে যদি থাকে সেটাকেও আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এটাকে যদি আবার আমরা ওয়াইটাকে কমন নেই, দেন আমরা এই ফর্মও বলতে পারি, এটাকেও আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এরপর আমরা বলছিলাম যদি হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়, একটা অক্সিলারি ফর্ম দরকার পড়বে। সেই অক্সিলারি ফর্ম হচ্ছে, আমি শুধুমাত্র ইকুয়েশনের লেফট সাইডকে কনসিডার করব। লেফট সাইড কনসিডার করে এইখানটায় যেখানে যেখানে ক্যাপিটাল ডি আছে, ক্যাপিটাল ডি কে আমরা যদি স্মল এম দ্বারা, স্মল লেটারের এম দ্বারা রিপ্রেজেন্ট করি, দেন যে ইকুয়েশনটা পাবো সেটাকে বলছি আমরা অক্সিলারি ফর্ম। যেমন এরকম, আমি যদি ডিটাকে, এই যে ক্যাপিটাল ডি, ডিটাকে যদি আমি স্মল লেটারের এম দ্বারা রিপ্লেস করে দিই, দেন আমি এই ফর্মটা পাচ্ছি। দেন এটাকে বলছি আমরা অক্সিলারি ফর্ম। আমরা যখন একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে যাব, তখন আমাদের এই অক্সিলারি ফর্মটা দরকার পড়বে। তো আমাদের আগে জানতে হবে তাহলে কিভাবে আমরা অক্সিলারি ফর্ম পেতে পারি। আচ্ছা, এবার আমরা আসি কিভাবে সলিউশন পাবো। আমি গত ক্লাসেও বলছিলাম যে একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ওয়াই সমান হচ্ছে সিএফ প্লাস পিআই। সিএফ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর পিআই মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তার মানে আমার হচ্ছে এই দুইটা বিষয় ক্যালকুলেট করতে হবে, দুইটা বিষয় বের করতে হবে। বের করার পরে দুইটাকে যদি আমি এডিশন অ্যাড করে দেই, দুইটাকে যদি আমি প্লাস করে দিই, প্লাস করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আনসার। তা আমরা আজকে শিখবো কিভাবে আমি সিএফ ক্যালকুলেট করতে পারি, কিভাবে পিআই ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, শুরুতে আসি আমরা সিএফ এর বেলাতে। আচ্ছা, সিএফ ধরে নিলাম এরকম একটা আমাদের ইকুয়েশন থাকবে। তো যখন আমি সিএফ ক্যালকুলেট করব, সিএফ ক্যালকুলেট করার সময় আমাকে খেয়াল রাখতে হবে ইকুয়েশনের লেফট সাইডে যেটা আছে শুধু ওইটাকে আমি হিসাব করব। আর যখন পিআই ক্যালকুলেট করব, তখন হচ্ছে ইকুয়েশনের রাইট সাইডে কি আছে ওইটাকে হিসাব করে আমরা পিআই ক্যালকুলেট করব। দুইটা হচ্ছে দুইটা বিষয়কে আমাদের কাজে লাগাতে হবে, একটা হচ্ছে ইকুয়েশনের লেফট সাইড, একটা ইকুয়েশনের রাইট সাইড। সিএফ এর জন্য ইকুয়েশনের লেফট সাইড, আর পিআই এর জন্য হচ্ছে ইকুয়েশনের রাইট সাইড। তো রাইট সাইডটাকে আমরা কিভাবে ইউজ করবো সেটা আমরা পিআই এর বেলাতে দেখবো। এখন আমরা সিএফ টা দেখি কিভাবে সিএফ ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, তো এই একটা ইকুয়েশন আছে, যদি আমি এইটার অক্সিলারি ফর্ম নিয়ে আসি, তো যেটা আমি বলছিলাম এই রাইট সাইড আমাদের দরকার নাই, রাইট সাইড সমান আমি জিরো ধরবো, আর ওয়াই এর টার্মটাকেও বাদ দিয়ে দিব। এরপর যেখানে যেখানে ডি আছে, ডিটাকে আমি এম দ্বারা রিপ্লেস করে দিব। এম দ্বারা রিপ্লেস করে দেওয়ার পর যেটা পাবো সেটাই সেটাকেই বলছি আমরা অক্সিলারি ফর্ম। আচ্ছা, তো একটা আমি এক্সাম্পল দেখি অক্সিলারি ফর্ম কিরকম হতে পারে। ধরো এরকম একটা ইকুয়েশন দেয়া আছে, ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু ব্রাকেট ওয়াই ইকুয়াল টু জিরো। এটা যদি আমি অক্সিলারি ফর্মে নিতে চাই, তাহলে যেটা করতে হবে ওয়াইটা বাদ যাবে, আর যেখানে যেখানে ডি আছে ডি কে আমরা এম দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে হবে এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস টু। এখন এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, সলভ করলে এম এর দুইটা মান আসবে, একটা আসছে ওয়ান, একটা আসছে টু। এদেরকে আমরা রুট বলি, এদেরকে বলি রুট। তার মানে একটা ইকুয়েশনের কতগুলো রুট থাকবে সেটা ডিপেন্ড করে তার হাইয়েস্ট পাওয়ারের উপরে। তার পাওয়ার যদি টু থাকে তার মানে দুইটা রুট থাকবে, তার পাওয়ার যদি থ্রি থাকে তার মানে তিনটা রুট থাকবে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এই ইকুয়েশনটাকে সলভ করার পর আমি রুট যে পেলাম, সেই রুটটা আমার রিয়েল নাম্বার মানে সিমিলারও হতে পারে, সেম দুইটা নাম্বারও আসতে পারে। ধরো এরকম যদি হতো এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো, এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো। এখানে এম এর ভ্যালু আসতো কয়টা? এম এর ভ্যালু আসতো দুইটা, দুইটাই আসতো ওয়ান। এম এর ভ্যালু দুইটা আসতো, দুইটাই ওয়ান আসতো। আর এখানটাতে এম এর ভ্যালু দুইটা আসছে, একটা আসছে ওয়ান, একটা আসছে টু। তার মানে যদি আমার যে রুট, রুট রিয়েল নাম্বার এবং ডিস্টিংক্ট হতে পারে, ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা, আলাদাও হতে পারে, আবার হচ্ছে রিয়েল নাম্বার এবং সিমিলারও হতে পারে, আবার হচ্ছে রিয়েল নাম্বার না হয়ে ইমাজিনারি নাম্বারও হতে পারে। তো রুট কিরকম হবে ওইটার উপর ডিপেন্ড করে সিএফ টাকে হিসাব করতে হবে। তো শুরুতে আসি, যদি প্রথম যে আমাদের রুলস ওয়ান, রুলস ওয়ানে বলা আছে যদি রুট আমার রিয়েল নাম্বার এবং ডিস্টিংক্ট হয়, ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা হবে, একটা হবে ওয়ান, আর একটা হবে ফাইভ, একটা হবে টু, আর একটা হবে থ্রি, এরকম আলাদা আলাদা যদি নাম্বার হয়, তখন আমরা কিভাবে সিএফ ক্যালকুলেট করব? তখন সিএফ এর সূত্র হচ্ছে সি ওয়ান ই টু দি পাওয়ার এম অন এক্স। এই এম অন মানে হচ্ছে প্রথম রুট যেটা, সি ওয়ান ই টু দি পাওয়ার এম অন এক্স প্লাস
c2 e টু দি পাওয়ার m2x প্লাস এরকম করে করে যতগুলো আমার রুট আসবে ততগুলো আলাদা আলাদা টার্ম আসবে। আচ্ছা, তাহলে যদি আমরা এটাকে সলভ করি, এটাকে সলভ করে যদি আমার রুট আসে 1 এবং 2, তাহলে আমি এই ইকুয়েশনের সাথে যদি ম্যাচ করি, এই ইকুয়েশনের সাথে ম্যাচ করলে যেখানে m1 আছে m1 এর জায়গায় 1 হবে, আর যেখানে m2 আছে ওইখানটাতে 2 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে c1 e টু দি পাওয়ার x, মানে আমি এখানে ভুলে হচ্ছে m আছে, এখানে m এর পরিবর্তে আসলে e হবে। এখানটাতে আমি এটাকে চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার m2 এর পরিবর্তে এখানটাতে আবার 2 আসবে, e টু দি পাওয়ার 2x আসবে। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশন যেটা আছে ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2y ইকুয়াল টু 0, এটা একটা হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটার যদি আমি লেফট পোর্শন চিন্তা করি, লেফট পোর্শনে যদি আমি অক্সিলারি ফর্মে কনভার্ট করি, এটা হলো অক্সিলারি ফর্ম। দেন এখান থেকে আমার রুট বের করতে হবে, রুট আসলো 1 এবং 2। তো এইটার জন্য যদি আমি সিএফ বের করি, সিএফ হবে c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 2x। যেখানে m1 আছে m1 এর জায়গায় আমি প্রথম রুটটা বসাবো, আর যেখানে m2 আছে m2 এর জায়গায় আমি দ্বিতীয় রুটটা বসাবো। তাহলে এটা হলো আমাদের সিএফ। আচ্ছা, এবার আমরা আসি সেকেন্ড রুল, যেটা সেকেন্ড রুলসে বলা আছে যখন রুট গুলো রিয়েল নাম্বার থাকবে এবং ইকুয়াল থাকবে, মানে দুইটাই সেম, ধরো 2 2 3 3 1 1 এরকম যদি হয় তখন কি হবে? তখন হচ্ছে এই এই এতটুকু হচ্ছে যদি মানে ইকুয়াল রুট হয়, ধরো তিনটা রুট আছে, তিনটা রুটের প্রথম দুইটা সমান আসছে আর একটা আলাদা আসছে, এরকম হলো 2 2 3 আসছে। 2 2 3 যদি হয়, 2 2 এর জন্য হবে এইটা, আর 3 এর জন্য হবে এইটা। তো 2 2 এর জন্য কিভাবে হবে? c1 প্লাস c2x ই টু দি পাওয়ার, এখানে হবে 2x, মানে যে যে দুইটা রুট সমান, যে দুইটা রুট ইকুয়াল, ওই দুইটার যে কোনো একটা এখানটাতে বসবে, তার মানে ই টু দি পাওয়ার 2x। এরপর যে আমার 3 আছে, 3 এর জন্য হবে c3 ই টু দি পাওয়ার 3x হবে m3 এর জায়গায়, তখন আমি 3 নম্বর যে রুটটা আছে 3 নম্বর রুটটা বসাবো। আর 1 এবং 2 প্রথম যে রুট আছে, যে প্রথম রুট এবং সেকেন্ড রুট, যে দুইটা রুট সমান 2, ওই দুইটার জন্য হবে এইটা। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধর এরকম একটা আমাদের ইকুয়েশন দেয়া আছে, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল 0। এটাকে যদি অক্সিলারি ফর্মে কনভার্ট করি, যেখানে ডি আছে, ডি এর পরিবর্তে এম বসবে, তার মানে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখতে পারি m মাইনাস 2 হোল স্কোয়ার, m-2 হোল স্কোয়ার লেখা যায় এটাকে। তার মানে এখানে m এর দুইটা রুট আসবে, দুইটাই হচ্ছে 2 2। এম এর দুইটা রুট দুইটাই 2 2 আসবে। যদি এখানে আরো একটা রুট থাকতো, ধরো আরেকটা রুট 3 আছে, সেটাও হতে পারতো যদি আমাদের ইকুয়েশনটা অন্যরকম থাকতো। তাহলে যদি এখানে যেহেতু দুইটা সিমিলার রুট আছে, তো এটার জন্য কি হবে? আমাদের সিএফটা c1 প্লাস c2x ইনটু ই টু দি পাওয়ার, এখানে ছিল mx, ছিল m এর জায়গাতে এই দুইটা রুটের যে কোনো একটা বসবে, তার মানে ই টু দি পাওয়ার 2x বসবে। আর যদি ওখানে অতিরিক্ত আরেকটা রুট আসতো, তখন আমরা এখানে লিখতাম প্লাস c3 ই টু দি পাওয়ার, এই যে এখানে যে রুটের যে ভ্যালুটা থাকতো অত এক্স। এইটা হচ্ছে যদি আমার তোমার রুট গুলো যদি রিয়েল নাম্বার হয় এবং ইকুয়াল হয়, তখন হচ্ছে আমাকে এই ফর্মুলাটা ফলো করে সিএফটা বের করতে হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, আমরা যে সলিউশনের দুইটা টাইপ দেখছিলাম, একটা ছিল পার্টিকুলার সলিউশন, একটা ছিল জেনারেল সলিউশন। এই যে এই ফর্মে যদি কোনো সলিউশন বের হয়, হ্যাঁ, এই যে c1 প্লাস c2x ইনটু ই টু দি পাওয়ার 2x, এটাকে আমরা কি জেনারেল সলিউশন বলবো না পার্টিকুলার সলিউশন বলবো? জেনারেল। জেনারেল সলিউশন, রাইট। কারণ এখানটাতে হচ্ছে c1 c2 এদের স্পেসিফিক ভ্যালু নাই, এখানে এরা কনস্ট্যান্ট ভ্যালু, এই জন্য এই সলিউশন গুলাকে বলবো আমরা জেনারেল সলিউশন। ওকে, ফাইন। তো যখন আমাদের আমাদের রুট গুলো হচ্ছে রিয়েল নাম্বার থাকবে এবং ইকুয়াল থাকবে, তখন আমরা হচ্ছে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা ফলো করে তখন আমরা সিএফটাকে বের করব। আচ্ছা, এরপরে আসি, যদি ইমাজিনারি পার্ট থাকে, যখন আমাদের রুট গুলো হবে ইমাজিনারি, তখন আমরা কিভাবে সলভ করব? আচ্ছা,
একটা ইমাজিনারি যদি একটা আমরা রুট দেখি, ধরো এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটাকে যদি আমরা অক্সিলারি ফর্মে কনভার্ট করি, দেন এম স্কোয়ার মাইনাস এম প্লাস 4 ইকুয়াল টু 0 হবে। এটাকে কোনোভাবে মিডল টার্ম করা যাচ্ছে না। তো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় যদি আমরা ফেলি, এই ফর্মুলায় ফেললে এরকম একটা ভ্যালু আসে। তো এটাকে যদি আমরা সলভ করি, সলভ করলে এটার আনসার আসে হাফ প্লাস মাইনাস √15/2 আই। এখানটা যেহেতু আই আছে, তার মানে এটা হচ্ছে এটা ইমাজিনারি সলিউশন, আচ্ছা ইমাজিনারি রুট। আচ্ছা এরকম যদি হয়, এই রুটের এই প্রথম যে পার্ট আছে, প্রথম পার্টটাকে বলা হয় আলফা, আর এই যে ইমাজিনারি আই আছে, আই এর সাথে যে পার্ট মানে কোএফিসিয়েন্ট আছে, এটাকে বলা হয় বিটা। দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, একটাকে বলছি আমরা আলফা আর একটাকে বলছি আমরা বিটা। এই যে প্রথম যে রিয়েল নাম্বারের পার্টটা, এটাকে বলছি আমরা আলফা, আর এই যে ইমাজিনারি আই আছে, আই এর সাথে যে কোএফিসিয়েন্ট আছে, এটাকে বলছি আমরা বিটা। এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে যদি এরকম আমাদের ইমাজিনারি কোনো রুট আসে, তখন ওইটার সিএফ এভাবে বের করব, e⁻α x, মানে আমাদের যে প্রথম যে পার্টটুকু, প্রথম পার্টটুকু এখানে আসবে আলফা এক্স ইন্টু c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। তার মানে বিটা মানে হচ্ছে আই এর যে কোএফিসিয়েন্ট থাকবে, আই এর কোএফিসিয়েন্টটা চলে যাবে বিটার এখানটাতে, আবার এখানেও আই এর কোএফিসিয়েন্ট চলে যাবে এই বিটার এখানটাতে। এরপর যেটা পাবো সেটাকে বলছি আমরা সিএফ। ক্লিয়ার কিনা? তাহলে এটাকে সলভ করে যদি আমি এইটা পাই, এখানে আলফা হলো হাফ আর বিটা হলো √15/2, তাহলে আমি যদি এটাকে এখান থেকে যদি সিএফ বের করি, তাহলে আলফার জায়গাতে হাফ আসবে, তার মানে e⁻½ হাফ এক্স মানে হচ্ছে x/2, e⁻x/2 ইন্টু c1 cos বিটা এক্স, বিটা এর জায়গাতে বসবে হচ্ছে 15/2, তার মানে √15/2, তার মানে এখানে আসবে c1 cos √15/2x, এখানটা আসবে c2 প্লাস c2 sin √15/2 x। এটা হচ্ছে আমাদের সিএফ এর ভ্যালু, এটা আসবে সিএফ, যেটা আমি বললাম যে e⁻x/2 ইনটু c1 cos √15/2x প্লাস c2 sin √15/2x, এটা হলো সিএফ। আচ্ছা তাহলে এটা গেল আমাদের সিএফ বের করার তিনটা নিয়ম। প্রথমটা হচ্ছে যদি রুট আমার রিয়েল নাম্বার এবং ডিস্টিংক্ট হয়, তখন একটা ফর্মুলা দেখছি আমরা। এরপর যদি রুট গুলো হচ্ছে রিয়েল নাম্বার এবং ইকুয়াল হয়, তখন আমরা একটা ফর্মুলা দেখছি। আর লাস্ট ছিল যদি রুট গুলো ইমাজিনারি হয়, তখন কিভাবে আলফা এবং বিটা বের করতে হবে এবং আলফা এবং বিটার সহযোগিতায় কিভাবে আমরা সিএফটাকে বের করব। আচ্ছা তাহলে আমাদের সিএফটা দেখা শেষ, কিভাবে সিএফ ক্যালকুলেট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে পিআই ক্যালকুলেট করতে হয়। আচ্ছা পিআই ক্যালকুলেট, এখানে তিনটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা এই তিনটা এক্সাম্পল একটু দেখে নিবা কিভাবে এখান থেকে আমি সিএফটাকে বের করব এই তিনটা এক্সাম্পল থেকে। আচ্ছা এখানে আমি আনসার গুলো এখনো লিখে দেইনি, আমি আজকে পাঠানোর আগে এখানে আনসার গুলো লিখে দিব যে এটার আনসার কত হবে, এটার আনসার কত, এটার আনসার কত। আচ্ছা আচ্ছা এরপরে আমরা আসি কিভাবে পিআই ক্যালকুলেট করব, পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে ক্যালকুলেট করব। আচ্ছা তো আমি আগেই বলছি যে পিআই ক্যালকুলেট করার সময় আমাকে খেয়াল রাখতে হবে ইকুয়েশনের রাইট সাইডে কি আছে, আর যখন আমরা সিএফ ক্যালকুলেট করছি তখন আমরা লেফট সাইডে কি ছিল ওইটার উপর বেসিস করে সিএফ টাকে ক্যালকুলেট করছি। এবার পিআই এর বেলাতে আমাকে স্যার রাইট, হ্যাঁ বলো। স্যার সিএফ এর যে এক্সারসাইজ গুলো দিয়েছেন, ওখানে কি সবগুলোতে কি দ্বিঘাত সমীকরণ করতে হবে? দ্বিঘাত সমীকরণ বলতে বুঝি নাই। মানে ওটা কি জাস্ট ডি এর পাওয়ারটা কি হাইয়েস্ট স্কয়ার পর্যন্ত রাখা যাবে, নাকি এভাবেও সলভ করতে পারবে? না এটাকে ফাইনালি আমাকে এখান থেকে মানে ডি এর মান বের করতে হবে। এখন হচ্ছে তুমি কোনোটা মিডল টার্ম হবে, কোনোটা মিডল টার্ম হবে না, কোনোটা হচ্ছে ওই যে তোমার কি বলে আহ, আহ, একটা এই এই পদ্ধতিটাকে কি বলে, ধরো ওই যে আমরা একটা ভ্যালু বসালে ধরো এই টোটাল ইকুয়েশনটা 0 হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে ওই যে ধরো ওই ডি মাইনাস ওই ভ্যালুটা, এভাবে আরেকটা পদ্ধতি আছে না, ওইটার নামটা আমি হ্যাঁ ভুলে স্যার গেছি। বুঝছি। তারপর হচ্ছে ওই যে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে করে দেন হচ্ছে এটাকে ম্যাচিং করতে হয়, যে ওইটা পদ্ধতির নাম কি? vanishing method, maybe sir, vanishing method. হ্যাঁ এরকম একটা, আমার এক্সাক্ট মনে নেই। মানে হচ্ছে তোমাকে এই যে এখান থেকে তুমি যে অক্সিলারি ফর্মটা পাবা, ওইটাকে সলভ করে ডি এর মানগুলো বের, মানে এম এর মানগুলো বের করতে হবে। এইটা বেলায় এম এর মান আসবে 3টা, এটাই আসবে এম এর মান 4টা, এটাই আসবে এম এর মান 2টা। বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা এরপরে আমরা আসি পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে আমরা বের করব। আচ্ছা এখানটাতে হচ্ছে আমাদের রাইট সাইডটাকে হিসাব করতে হবে। রাইট সাইড মানে হচ্ছে কিউ এর মানটাকে আমার হিসাব করতে হবে। তো আমরা দেখছিলাম যে আমাদের যে টোটাল যে ইয়াটা ছিল, ধরো যদি আমি চিন্তা করি, এই ধরো এই এই একটা ইকুয়েশন যদি চিন্তা করি, d² - 3d + 2y ইকুয়াল টু, ধরো এখানে 0 না থেকে এখানে আছে ধরো e⁻²x আছে, এখানে 0 না থেকে এখানে e⁻²x আছে।
আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য টোটাল যে ডি এর যে টার্ম গুলো আছে ডি স্কয়ার মাইনাস 3d প্লাস 2, এটাকে আমি বলতে পারি এফ অফ ডি। সিম্পলিফাই করার জন্য আমি এটাকে ধরলাম এটা হচ্ছে এফ অফ ডি। তাহলে এই ইকুয়েশনটাকে বলতে পারি এফ অফ ডি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x বা সামথিং। আরো যদি এই টোটালটাকে যদি কিউ ধরি, রাইট সাইডে যেটা আছে টোটালটাকে যদি কিউ ধরি, তাহলে আরো সিম্পলিফাই করতে পারি এফ অফ ডি ইনটু ওয়াই সমান হচ্ছে কিউ। প্রত্যেকটাকে আমরা সেভাবে লিখতে পারি, এটাও এফ অফ ডি ওয়াই ইকুয়াল টু কিউ। আর এফ অফ ডি সমান হচ্ছে টোটাল অংশটুকু, এই যে ডি এর যে ফাংশনটা আছে, ডি এর ফাংশনটা এখানটাকে বলতে পারি এফ অফ ডি ওয়াই ইকুয়াল টু কিউ, মানে এফ অফ ডি সমান হচ্ছে এই যে টোটাল ফাংশনটা। তার মানে আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সহজে সিম্পল ভাবে যদি রিপ্রেজেন্ট করতে চাই, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে কিউ হচ্ছে কোনো একটা ভ্যালু আর এফ অফ ডি হচ্ছে আমার এই যে ডি এর যে এন্টায়ার ফাংশনটা আছে, ডি এর এন্টায়ার ফাংশনটা। আচ্ছা, এখন যদি এটাকে সলভ করতে চাই, সলভ করা মানে হচ্ছে আমাকে এখানে ওয়াই এর মানটা বের করতে হবে। ওয়াই এর মানটা, ওয়াই সমান আমি লিখতে পারি কিউ ডিভাইডেড বাই এফ অফ ডি, এরকম লিখতে পারি। আচ্ছা, এখন কিউ এর মান যদি, এই যে কিউ এর মান যেটা আছে, কিউ এর মান এখানে ধরো এক্স রিলেটেড টার্ম হতে পারে, কিউ এর মান সাইন কজ এরকম কিছু হতে পারে, আবার কিউ এর মান ই টু দি পাওয়ার সামথিংও হতে পারে। তিনটা জিনিস আমরা খেয়াল করবো এখানটাতে। যদি ই টু দি পাওয়ার সামথিং হয় দেন আমরা এক ধরনের ফর্মুলা ইউজ করব। যদি সবগুলো এক্স এর টার্ম হয়, ধরো এক্স মাইনাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস সামথিং, মানে টোটালটাই এক্স এর কিছু টার্ম, হ্যাঁ, তখন আমরা এক ধরনের ফর্মুলা ইউজ করব। আর যদি সাইন কজ এরকম থাকে তখন আমরা এক ধরনের ফর্মুলা ইউজ করবো। তিনটার জন্য তিন রকমের ফর্মুলা আমরা ইউজ করবো এখানটাতে। আচ্ছা, তো শুরুতেই আসি, যদি কিউ এর মান ই রিলেটেড কোনো কিছু থাকে, ধরো ই টু দি পাওয়ার এক্স, এখানে যে কিউ যেটা আছে, কিউ এর মানটা আছে ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে শুরুতে আমাকে বের করতে হবে এখান থেকে আমি সহজে এ এর মানটা পাচ্ছি, এই যে ই টু দি পাওয়ার এক্স, ধর এখানে যদি থাকে ই টু দি পাওয়ার 2x, তার মানে এর মান হচ্ছে 2। যদি থাকে ই টু দি পাওয়ার এক্স, তার মানে এর মান হচ্ছে শুধু 1। যদি থাকে ই টু দি যদি থাকে ই টু দি পাওয়ার 3x, তার মানে এর মান হচ্ছে এখানটাতে 3। আচ্ছা, যদি কিউ এর মান যদি ই টু দি পাওয়ার সামথিং হয়, সেখান থেকে আমাকে এটা বের করতে হবে। এ মানে হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগটাকে আমরা এ বলতেছি। আচ্ছা, এরপর আমি এই যে এর মান যেটা পেলাম, এর মানটাকে আমি এই এফ অফ ডি যে ফাংশনটা আছে, এফ অফ ডি ফাংশনটায় বসাবো। আচ্ছা, কি বললাম আমি, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স যে আমার টার্মটা আছে, এক্স টার্মটা থেকে আমি এর মানটাকে ফাইন্ড আউট করব। এর মানটাকে ফাইন্ড আউট করার পরে এফ অফ ডি যে আমার ফাংশনটা আছে, এফ অফ ডি ফাংশনটাতে ডি এর পরিবর্তে আমরা এ বসাবো, মানে এফ অফ এ ক্যালকুলেট করব। যদি এফ অফ এর মান 0 না আসে, যদি আমি যেটা বলছি এফ অফ এর মান যদি 0 না আসে, তাহলে আমার যে সি পিআই যেটা আছে, পিআই সমান হবে এই ফর্মুলাটা, পিআই সমান হবে এই ফর্মুলাটা। আমি আবার বলি, প্রথমে এখানে যদি কিউ থাকে, কিউ এর মান যদি ই টু দি পাওয়ার এক্স রিলেটেড কোনো টার্ম থাকে, এখান থেকে আমি সহজেই এর মানটা ফাইন্ড আউট করব। এর মান ফাইন্ড আউট করার পরে আমি এফ অফ এ ক্যালকুলেট করব। এফ অফ এ মানে হচ্ছে এফ অফ ডি যে ফাংশনটা আছে, ডি এর ওই ফাংশনটাতে ডি এর পরিবর্তে আমি এ বসাবো। এ বসালে আমি এফ অফ এ পাচ্ছি। এবার এফ অফ এ যদি 0 না হয়, এফ অফ এ ইজ নট ইকুয়াল টু 0 যদি হয়, তখন পিআই সমান হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এফ অফ এ। এফ অফ এ মানে হচ্ছে ওই ফাংশনটাতে এফ অফ এ ডি এর পরিবর্তে এ বসানোর পরে যে মানটা পেলাম, ওই মানটা এখানটাতে বসাতে হবে। তাহলে এটাকে বলছি আমরা পিআই। আর যদি এফ অফ এর মান 0 হয়, যদি এফ অফ এর মান 0 হয়, তখন আমাকে কি করতে হবে, তখন হচ্ছে এ প্রাইম এর মান বের করতে হবে। আমার কথা ভালো করে খেয়াল করো, যদি এফ অফ এর মান 0 না হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের পিআই। আর যদি এফ অফ এর মান 0 হয়, 0 হলে আমাকে বের করতে হবে এফ প্রাইম এ, এবং এফ প্রাইম এ বের করার পর চেক করতে হবে এফ প্রাইম এর মান 0 কিনা। যদি এফ প্রাইম এর মান 0 না হয়, তখন আমার এইটা হবে আনসার, তখন এইটা হবে পিআই, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম এ, মানে ওই এফ প্রাইম এর যে মানটা পাবো সেই মানটা আমার এখানটাতে বসাতে হবে। যদি এফ প্রাইম এর মানও 0 হয়, তখন আবার চেক করতে হবে এফ ডাবল প্রাইম এ, মানে সেকেন্ড ডেরিভেটিভ যেটা, এখানে এফ প্রাইম দ্বারা বোঝাচ্ছি ফার্স্ট ডেরিভেটিভ, এফ ডাবল প্রাইম দ্বারা বোঝাচ্ছি সেকেন্ড ডেরিভেটিভ। যদি প্রথম এফ অফ এর মান 0 হয়, দেন আমাকে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এ ওইটার চেক করতে হবে এটা 0 কিনা। যদি ওইটাও 0 হয়ে যায়, দেন এফ ডাবল প্রাইম এ ওইটা চেক করতে হবে ওইটা 0 কিনা। যদি ওইটাও 0 হয়ে যায়,
মানে এরকম করে করে আমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। সিস্টেমটা বুঝছো কিনা? তো প্রথমবার যেটা হবে, প্রথম যখন এফ অফ এ ছিল তখন এখানে ই টু দি পাওয়ার এক্স যেরকম আছে ওরকমই থাকবে। যখন আমার ফার্স্ট টাইম ডেরিভেটিভ করছি তখন এখানটাতে এক্স আসবে, এক্স ই টু দি পাওয়ার এক্স, আর নিচে আসবে এফ প্রাইম এ। যখন আমি সেকেন্ড ডেরিভেটিভ আসবে, ধরো এটার মানও জিরো হয়ে গেল, এই যে এফ প্রাইম এ এটার মানও জিরো হয়ে গেল, তখন আমাকে হচ্ছে এফ ডাবল প্রাইম এতে যেতে হবে। তখন ওইটার আনসার হবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এফ ডাবল প্রাইম এ। বুঝছি কিনা? মানে তখন এখানে আনসারটা হবে এক্স এক্স স্কোয়ার, তখন আর এক্স থাকবে না। কারণ প্রত্যেকবার যখন যখন এখানে আমার কোনো কিছু ছিল না, যখন ইনিশিয়াল ফাংশনটা ছিল তখন এখানে এক্স ছিল না। যখন আমি একবার ডেরিভেটিভ করছি তখন একটা এক্স চলে আসছে। যখন সেকেন্ড ডেরিভেটিভ আসবে তখন আরেকটা এক্স, তার মানে এক্স স্কোয়ার আসবে। তখন থার্ড ডেরিভেটিভ আসবে তখন আরেকটা এক্স, তার মানে এক্স কিউব হয়ে যাবে। তখন থার্ড ডেরিভেটিভের বেলাতে হবে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এফ থার্ড প্রাইম এ। এখন আমি আমার মানে সলিউশনটা এখানেই শেষ হয়ে যাবে, না আমি পরেরটাই চেক করব, সেটা ডিপেন্ড করবে এফ অফ এ, এই যে এইটার ভ্যালুর উপর। এফ অফ এর মান যদি শুরুতেই জিরো হয়ে যায় দেন আমি পরেরটা চেক করব, পরেরটাই গিয়ে যদি আমি এফ প্রাইম এ জিরো না হয় দেন এইটা আমার আনসার। আর যদি এফ প্রাইম এ আবার জিরো হয়ে যায় দেন আমাকে এফ ডাবল প্রাইম এ চেক করতে হবে যে এফ ডাবল প্রাইম এর মান কত। এফ ডাবল প্রাইম এর মান যদি জিরো না হয় দেন আমার এইখানটাতে আমি আনসার পাবো, তখন আনসারটা হবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এফ ডাবল প্রাইম এ। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ধরো এরকম একটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে, হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে, ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু ইন্টু ওয়াই সমান ই টু দি পাওয়ার ফোর এক্স। আচ্ছা, তার মানে এখানে যেহেতু কিউ এর মান ই রিলেটেড, তার মানে এখানটাতে আমরা একটু আগে যে ফর্মুলা দেখছি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এখানটাতে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এভাবে লেখা যায় এফ অফ ডি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ফোর এক্স। আচ্ছা, তো যেহেতু এটার আমরা হচ্ছে পিআই বের করব, তুমি চাইলে এখানে এন্টায়ার সলিউশনটা একবারে বের করে ফেলতে পারো। এন্টায়ার সলিউশনটা কিভাবে বের করতে হবে, আমার হচ্ছে সিএফ টাও দরকার এবং পিআই টাও দরকার। তো সিএফ টা তো আমরা একটু আগে দেখছি কিভাবে সিএফ বের করতে হয়। সিএফ বের করার জন্য হচ্ছে শুধু এইটার অক্সিলারি ফর্মে নিতে হবে। অক্সিলারি ফর্মে নেওয়ার পরে এম এম এর মান বের করতে হবে 1 এবং 2, চেক করতে হবে এটা রিয়েল নাম্বার এবং ডিস্টিংক্ট কিনা। যদি রিয়েল নাম্বার ডিস্টিংক্ট হয় তখন এই ফর্মুলায় বসাতে হবে, যদি তারা রিয়েল নাম্বার এবং ইকুয়াল হয় তখন আরেকটা ফর্মুলায় বসাতে হবে, যদি ইমাজিনারি হয় তখন আরেকটা ফর্মুলায় বসাতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, এবার যদি আমরা পিআই বের করি, পিআই বের করার সময় আমাকে প্রথমে বের করতে হবে এ এর মান কত, এ এর মান এখানটাতে 4। এরপর বের করতে হবে এফ অফ এ। এফ অফ এ মানে হচ্ছে যেখানে ডি আছে ডি এর পরিবর্তে আমরা এ এর মানটা বসাবো, মানে 4 বসাবো। তো এফ অফ এ মানে হলো এফ অফ 4, এফ অফ 4 মানে হচ্ছে ডি এর পরিবর্তে 4 বসানো, তার মানে 4 স্কয়ার মাইনাস 3 ইনটু 4 প্লাস 2, তার মানে 4 4 16, এটাকে হিসাব করলে 6 আসে। তার মানে এফ অফ এ এর মান 0 আসেনি। যদি এফ অফ এ এর মান 0 না আসে, যদি 0 না আসে তখন আমাদের সলিউশন কি হবে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এফ অফ এ। তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে হলো ই টু দি পাওয়ার 4x, তার মানে কি আসবে এখানটাতে ই টু দি পাওয়ার 4x আসবে। আর এফ অফ এ এর মানটা বসবে, এফ অফ এ এর মান কত এখানে 6, এফ অফ এ এর মান হচ্ছে 6, তার মানে পি এর মান হবে ই টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 6। বুঝতে পারছি কিনা সবাই? তার মানে এইটাকে বলছি আমরা পিআই। এবার কমপ্লিট সলিউশন কি, কমপ্লিট সলিউশন ওয়াই সমান হচ্ছে সিএফ প্লাস পিআই। সিএফ এর মান আমি কি পেলাম, সিএফ এর মান হলো সি1 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি2 ই টু দি পাওয়ার 2x, সেটা লিখলাম এখানটাতে, প্লাস পিআই, পিআই এর মান আছে ই টু দি পাওয়ার 4x বাই 6, সেটা এখানে লিখলাম ই টু দি পাওয়ার 4x বাই 6। তো এইটা হলো আমার এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার কমপ্লিট জেনারেল সলিউশন। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। ওকে, আচ্ছা একটুখানি প্লিজ।
আচ্ছা, তাহলে আমরা যখন হচ্ছে রাইট সাইডে ই রিলেটেড কোনো টার্ম থাকবে তখন কিভাবে সলভ করতে হবে সেটা দেখলাম। নিচে আরেকটা এক্সাম্পল আছে, দেখো এই যে এক্সাম্পলটা আছে, এফ অফ ডি এর একটা ফাংশন দেয়া আছে ওয়াই ই টু দি পাওয়ার 2x দেয়া আছে এখানটাতে। হ্যাঁ, তো এখানে আমার এ এর মান হচ্ছে 2, এখানে এ এর মান হচ্ছে 2। তো শুরুতে আমি এফ অফ এ বের করলাম। এফ অফ এ বের করতে গিয়ে দেখো এখানটাতে এফ অফ এর মান 0 হয়ে গেছে। তো আমরা বলেছিলাম যদি এফ অফ এর মান 0 হয়ে যায় দেন আমি এখানটাতে সলিউশন পাবো না, দেন আমাকে এফ প্রাইম এ এর মান বের করতে হবে। কোনটার মান বের করতে হবে? এফ প্রাইম এ এর মান বের করতে হবে। তো সেটাই করা হলো এখানটাতে। আহ আচ্ছা, তাহলে এফ প্রাইম এ যদি বের করি, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন, যেটা ডি স্কোয়ার সরি ডি কিউব মাইনাস 2d স্কোয়ার প্লাস 4d মাইনাস 8। এটাকে যদি আমি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে কত হবে এখানটাতে? এটা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে হবে 3d স্কোয়ার মাইনাস 4d প্লাস 4। মানে এটাকে যদি আমি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি 3d স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 হবে। এবং আমরা আমরা যে সলিউশনটা বলছিলাম, সলিউশনটা হবে তখন x e to the power ax divided by f prime a। f prime a মানে হচ্ছে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করার পর আমি যে ফাংশনটা পাবো ওইখানটাতে d এর পরিবর্তে a এর মান বসাবো, d এর পরিবর্তে a এর মান বসালে যেটা পাবো ওইটাই হবে আমাদের ফাইনাল গিয়ে আনসার। তাহলে সেটাই হলো, দেখো এখানে যেহেতু f অফ a এর মান 0 হয়ে যাচ্ছে তার মানে আমরা f অফ a তে আমরা আনসার পাবো না, আমাদের আনসারটা f প্রাইম a তে আছে। তাহলে f প্রাইম a তে যেহেতু যদি থাকে তখন আমরা কি করলাম, এই যে x e to the power 2x। স্যার হ্যাঁ বলো। স্যার সিএফ এর মানটা একটু কেমন আসছে বলে দিবেন, ই টু দি পাওয়ার 0x টা। মানে বুঝি নাই, সিএফ এর মানটা এইটাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এইটাই কিভাবে আসছে দেখো, এইটাকে যদি আমরা সলভ করি, এটাকে সলভ করলে আমার এম এর মান আসছে 2 আর আসছে 0 প্লাস মাইনাস 2i। মানে এখানে মানে এই রাইট সাইডেতে কিছু নাই, ধরো এখানটাতে শুধু 2i আসছে, এটাকে সলভ করার পরে শুধু 2i আসছে। যদি 2i আসে আমাদের এখান থেকে আলফা এবং বিটা দুইটা জিনিস বের করতে হবে এখানটাতে। তো এই যে i এর যে সহগ, i এর সহগটাকে আমরা কি বলছি? বিটা বলছি। মানে এটা প্লাস স্যার। মাইনাস 2i আসছে, তো i এর সহগটাকে আমরা বলছি বিটা। i এর সহগটাকে আমরা বিটা বলছি। i এর সহগটাকে যদি বিটা বলি আমাকে ফাইন্ড আউট করতে হবে আলফা। তো আলফা যদি বের করি, ধরো এখন 2 এর সাথে যদি আমি 0 যোগ করি তাতেও রেজাল্টে কোনো পার্থক্য আসবে না, আবার 2 থেকে যদি আমি 0 মাইনাস করি তাতেও রেজাল্টের কোনো পার্থক্য আসবে না, কোনো ডিফারেন্স আসবে না। এই জন্য এখানটাতে আমি একটা 0 ধরে নিছি, যে 0 প্লাস মাইনাস 2i, তাতে হচ্ছে তোমার এই 0 এখানটাতে বসানো, এই 2i এর এই যে প্লাস মাইনাস 2i এটার কোনো পরিবর্তন আসছে না। এখন এটা এখানে কম্পেয়ার করলে দেখো এখানে আলফার মান হচ্ছে 0 আর বিটা এর মান হচ্ছে 2। তো আমাদের ফর্মুলাটা কি ছিল? এইটা তো ছিল প্রথমটার জন্য, ধরো c1 e to the power 2x। হ্যাঁ, এরপর যখন ইমাজিনারি পার্ট আসবে তখন ছিল e to the power alpha x into c1 cos beta x plus c2 sin beta x, এরকম ছিল। তাহলে e to the power alpha x, আলফা এর মান এখানটাতে 0, এই জন্য e to the power 0x। 0x মানে এটা একটা 1 হয়ে যাবে। তুমি এটাকে চাইলে 0x রাখতে পারো অথবা চাইলে তুমি এটাকে 1 ও করে দিতে পারো। জি টু দি পাওয়ার 0x মানে হলো 1, তার মানে ই এর টার্মটা এখানটাতে থাকবে না। তার মানে এখানে টোটালটা এরকম এরকম হয়ে যাবে। যখন এটাকে ফাইনালি সিম্পলিফাই করবা তখন এটা এরকম হয়ে যাবে, c1 e to the power 2x প্লাস এই ই এর টার্মটা বাদ যাবে আর ব্র্যাকেটের মধ্যে c1 cos 2x প্লাস c2 sin 2x এইটা থাকবে। বুঝছো কিনা এখানটাতে? বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার যদি পিআই তে আসি, পিআই যেটা বললাম আমার দেখা যাচ্ছে যে এফ অফ এর মানটা 0 হয়ে গেছে। এফ অফ এর মান যেহেতু 0 হয়ে গেছে তখন এফ অফ এ তে আমাদের আনসার পাবো না, আনসার পাবো এফ প্রাইম এ তে। এফ প্রাইম এ মান হচ্ছে এফ এর যে ফাংশনটা আছে ওইটার ফার্স্ট টাইম ডেরিভেটিভ। ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে যেটা পাবো সেখানে ডি এর পরিবর্তে আমরা এ বসাবো, সেটাই হলো এখানটাতে। দেখো তাহলে আমাদের আর যখন ফার্স্ট টাইম ডেরিভেটিভ আসবে তখন উপরে আসবে এক্স এক্স ইনটু ই টু দি পাওয়ার, মানে ই টু দি পাওয়ারের উপরে যেটা থাকবে ওইটাই এক্স ইনটু, যেহেতু এখানে ই টু দি পাওয়ার 2x আছে আমাদের এই জন্য এখানে আসবে x ই টু দি পাওয়ার 2x, আর নিচে আসবে হচ্ছে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে যেটা পেলাম ওটা। ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে আমি পেলাম কি 3d স্কয়ার মাইনাস 4d প্লাস 4, সেটা এখানে বসানো হলো 3d স্কয়ার মাইনাস 4d প্লাস 4। এবার যেখানে d আছে d এর পরিবর্তে আমাকে কি বসাতে হবে? a এর মান বসাতে হবে। a এর মান হচ্ছে 2। তো এখানে যদি আমি d এর পরিবর্তে 2 বসাই মানে 2a স্কয়ার, 2a স্কয়ার মানে হচ্ছে 4, তার মানে 3 ইনটু 4 মাইনাস 4d, d এর মান হচ্ছে 2, তার মানে 4 ইনটু 2 প্লাস 4। এটাকে হিসাব নিকাশ করলে এখানে আসে 8। তার মানে এই যে আমাদের প্রবলেমটা, যে প্রবলেমটা পিআই এর মান আসলো x ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 8। এবার এন্টায়ার সলিউশন কি হবে? কমপ্লিট সলিউশন হচ্ছে সিএফ প্লাস পিআই। সিএফ এর মান আসলো এইটা,
আর পিআই এর মান আসলো এইটা। এবার দুইটাকে যদি আমি অ্যাড করে দেই, যোগ করে দেই, যেটা পাবো সেটাই হচ্ছে আমার এখানে আনসার। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড রুলস, যেটা সেকেন্ড রুলসে যাই। ধরো আমরা একটা লিনিয়ার যে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেটাকে আমরা এই ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা আমরা একটু আগে দেখছি। এখন ধরে নিলাম কিউ এর যে মানটা আছে, কিউ এর মানটা হচ্ছে টোটালটাই এক্স রিলেটেড কোনো টার্ম, ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স অথবা এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এরকম এক্স রিলেটেড টার্ম টোটালটাই। তো যদি এক্স রিলেটেড টার্ম হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তো এই ফর্মুলাটা কিভাবে সলভ করবো আমরা? সলভ করার সময় ধরে এখন এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এফ অফ ডি লিখতে পারি। তো এইটা সলভ করতে আমাদের দুইটা ফর্মুলা জানতে হবে। একটা ফর্মুলা হচ্ছে এরকম যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর একটা ফর্মুলা আছে, আবার আরেকটা হলো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এরও একটা ফর্মুলা আছে। এরকম যদি হয় 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, ওটাকে ভেঙে এভাবে লেখা যায় 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5। মানে একটা হবে প্লাস, একটা হবে মাইনাস, এরকম করে অল্টারনেট হবে, যে এরকম মাইনাস এক্স মানে যেগুলার পাওয়ার হচ্ছে বিজোড় ওইগুলাতে মাইনাস আসবে, আর যেগুলার পাওয়ার হচ্ছে জোড় ওইগুলাতে প্লাস আসবে। এরকম যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এরকম করে করে অগ্রসর হবে। সেটা আমরা এখন এটা আমরা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করব সেটা ডিপেন্ড করবে আমাদের প্রবলেমের উপরে, সেটা আমরা প্রবলেম সলভ করতে গেলেই বুঝবো। আচ্ছা, আর যদি এরকম থাকে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটার ক্ষেত্রে সহজ, এখানে সবগুলাই প্লাস সাইন আসবে, তার মানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এরকম করে সবগুলাই প্লাস আসবে। এই দুইটা ইকুয়েশন, এই দুইটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যে এরকম এই ফর্মে যদি থাকে তখন আমরা কিভাবে ভাঙাতে পারবো, আর এই ফর্মে যদি থাকে তখন আমরা কিভাবে এটাকে ব্রেক ডাউন করতে পারবো। আচ্ছা, এবার আমরা একটা এক্সারসাইজ দেখি, এক্সারসাইজ দেখলে আমাদের সুবিধা হয়ে যাবে কিভাবে সলভ করব। ধরো এরকম একটা এক্সারসাইজ, একটা হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 3 ইনটু ওয়াই সমান এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা সিম্পলিফাই করলে এভাবে লেখা যায়, ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এফ অফ ডি। আর এখান থেকে ওই সিএফ টা বের করছে, সিএফ টা বের করা খুবই সহজ, এখানে সিএফ এর মান -1 এবং 3 আসছে। তাহলে আমরা লিখতে পারি যে c1 e টু দি পাওয়ার -1x, -1x মানে হচ্ছে -x লেখা যায়, প্লাস c2 e টু দি পাওয়ার 3x লেখা যায়। আচ্ছা, এবার পিআই টা কিভাবে বের করব? আচ্ছা, পিআই সমান হচ্ছে কি করতে হবে দেখো, পিআই বের করার জন্য আমি লিখলাম y সমান হচ্ছে x স্কয়ার আর f অফ ডি মানে হচ্ছে f এর যে ফাংশন, d এর যে ফাংশনটা আছে সেই d এর ফাংশন, এন্টায়ার ফাংশনটা আমি এখানটাতে লিখে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এই নিচে যে অংশটা আছে নিচের এই অংশটাকে আমাকে 1 প্লাস এক্স অথবা 1 মাইনাস এক্স এই ফর্মে নিয়ে আসতে হবে। আমার কথাটা ক্লিয়ার কিনা? এই যে নিচে যে টার্মটা আছে টোটাল টার্মটাকে আমি 1 প্লাস এক্স অথবা 1 মাইনাস এক্স এই ফর্মে নিয়ে আসতে হবে। এই ফর্মে নিয়ে আসার জন্য সহজ ওয়েটা হচ্ছে আমার এখানে যে ভেরিয়েবলটা থাকবে, যে ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটাকে আমি কমন নিব, ওই ভ্যালুটাকে কমন নিয়ে গেলে ওই ভ্যালুর জায়গাতে 1 হয়ে যাবে। আর এই যে ডি এর যে টোটাল টার্ম থাকবে, ডি এর টোটাল টার্মটাকে আমি এক্স কনসিডার করব। তাহলে ডি এর টোটাল টার্মটাকে যদি আমি এক্স কনসিডার করি আর এইটা যদি 1 হয়ে যায়, তাহলে হয় 1 প্লাস এক্স হয়ে যাবে অথবা 1 মাইনাস এক্স হয়ে যাবে, এরকম কোনো না কোনো একটা টার্ম এখানটাতে জেনারেট হবে। আমার কথাটা ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, তাহলে এখানে যদি আমার 2 থাকতো দেন আমি 2 কমন নিতাম, যদি এখানে 3 আছে যেহেতু 3 কমন নিলাম, যদি এখানে 5 থাকতো দেন 5 কমন নিতাম। আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যায়? তাহলে এখানে উপরে এক্স স্কোয়ার আছে, আমি এখান থেকে 3 কমন নিলাম। 3 কমন নিলে যেহেতু ডি স্কোয়ার মাইনাস 2d এর নিচে কিছু নাই, এখান থেকে যদি আমি 3 কমন নিতে চাই তার মানে 3 দ্বারা আবার ডিভাইড করতে হয়। এখন আমি যদি আবার এই 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে 3 কাটা যাচ্ছে, ডি স্কোয়ার মাইনাস 2d এখানে যেটা আছে ওটাই থাকবে আর কি। তাহলে এটাকে যদি 3 কমন নেই, 3 কমন নিলে এরকম একটা অংশ আসবে। এরকম একটা যদি অংশ হয়, এখন যেহেতু তোমার এই নিচের অংশটা ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে এটাকে যদি আমি গুণ অবস্থায় নিয়ে যাই, তার মানে এই যে পাওয়ার যেটা 1, পাওয়ার 1টা এটা -1 হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম যে 1/3 ডি স্কোয়ার মাইনাস 2d/3 প্লাস 1, এটার হোল পাওয়ার হচ্ছে -1 এক্স স্কোয়ার। এখন এটাকে যদি আমি 1 প্লাস এক্স টু দি হোল টু দি পাওয়ার -1 ওই ফর্মুলায় কনসিডার করা যায়, ওইটার সাথে ম্যাচ করতেছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1। এখানে 1 মানে হলো 1 আর এক্স মানে হলো এই টোটাল অংশটুকু, আর এই যে টোটাল ব্র্যাকেটের হোল ব্র্যাকেটের উপরে -1 আর সামনে এক্স স্কোয়ার আছে, এই যে উপরে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারটা ছিল যেটা আছে ওইটা থাকবে। আচ্ছা, এবার আমরা এই যে ভিতরের অংশটুকু আছে, ভিতরের অংশটুকুকে আমরা এটাকে যদি আমি ঘুরাই লিখলে এভাবে লেখা যায় 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 2d ডিভাইডেড বাই 3
আর এটা হোল পাওয়ার হচ্ছে -1। এখন এটাকে যদি আমি ফর্মুলায় ফেলি, ওই আমাদের যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলায় যদি ব্রেক ডাউন করি এই ফর্মুলায়, তার মানে 1 - x, x মানে হচ্ছে ওইখানে যে x টোটাল যে টার্মটাকে আমরা x ধরছি ওইটা আসবে এখানটাতে, প্লাস x² - x³ এরকম করে করে আসবে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ব্রেক ডাউন করি, ব্রেক ডাউন করলে এরকম হবে 1/3 ঠিক থাকবে। 1 - x ছিল, 1 - x, x মানে হচ্ছে এই টোটাল টার্মটা 1 - x, এখানটাতে x আসলো। এবার ছিল প্লাস x², প্লাস x² মানে হলো এই টোটাল টার্মটা, এই টোটাল টার্মটাকে বলছি প্লাস x²। আচ্ছা, এবার চিন্তা করো আমরা কত দূর পর্যন্ত যাব সেটা আমাদের এখন বুঝতে হবে। আচ্ছা, এখানে d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। d মানে কি? d/dx, তোমাদের খেয়াল আছে কিনা? এই যে ক্যাপিটাল D মানে হচ্ছে d/dx, তো d/dx মানে হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। তো এই d/dx দ্বারা এখন যদি আমি x² দিয়ে যদি মাল্টিপ্লাই করি, x² দিয়ে যদি মাল্টিপ্লাই করলে এখানে কি আসবে? ধরো যদি আমি এটাকে সিম্পলিফাই করি, ধরো ভেঙে ফেললাম, এরকম আসলো যে d⁴ 9। তো d⁴ 9 4/9 এটাই বোঝাচ্ছে যে d⁴ ডিভাইডেড বাই dx⁴, এই যে d⁴ যেটা, এটা মিন করতেছে ডিফারেন্সিয়েশন। কতবার ডিফারেন্সিয়েশন? 4 বার ডিফারেন্সিয়েশন। তার মানে এখন ধরো এখানে যদি আমার x² আছে, x² কে যদি আমি 4 বার ডিফারেন্সিয়েশন করি, কোনো ভ্যালু আসবে? আমার ভ্যালু আসবে না। সর্বোচ্চ আমি এটাকে 2 বার ডিফারেন্সিয়েট করতে পারবো। প্রথমবার ডিফারেন্সিয়েট করলে 2x আসবে, পরের বার ডিফারেন্সিয়েট করলে এক্সট্রা চলে যাবে, শুধুমাত্র 2 থাকবে। বাট যখন থার্ড টাইম করতে যাবো, থার্ড টাইম করলে এটা 0 হয়ে যাবে, ফোর্থ টাইম তো আর করাই যাবে না। তার মানে আমার যে এই যে x² ভ্যালুটা আছে, x² ভ্যালুটাকে সর্বোচ্চ আমি 2 বার ডিফারেন্সিয়েট করতে পারবো। এর বেশি যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে আমি 0 পাবো। তো এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে আমি সর্বোচ্চ আমার এইখানে যে d আছে, d এর পাওয়ার সর্বোচ্চ 2 পর্যন্ত থাকতে পারবে। এর বেশি যদি আসে, এর বেশি আসলে ওই ভ্যালুগুলো আমরা আসলে রাখতে পারবো না, ওই ভ্যালুগুলো 0 চলে আসবে। তো এখন তুমি খেয়াল করো এখানে যে d² - 2d আছে, প্রথম যে শুধু x যদি রাখি, x রাখতে গিয়ে আমার d² এবং 2d আসলো, দুইটাই কাজে লাগবে। দুইটা দিয়ে যদি আমি এই যে x² কে ডিফারেন্সিয়েট করি, এটা দিয়ে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো 2x, আর এটা দিয়ে ডিফারেন্সিয়েট করলে তার মানে 2 বার ডিফারেন্সিয়েট, তার মানে শুধু 2 আসবে। এবার যদি আমি এই পরের টার্মটা চিন্তা করি, পরেরটা, হ্যাঁ বলো। স্যার এটা একটু ফাস্ট থেকে আবার বলেন। আর একবার বলবো। আচ্ছা আচ্ছা, এটা আমাদের খেয়াল আছে কিনা যে ক্যাপিটাল D মানে কি? d/dx। ক্যাপিটাল D মানে হচ্ছে d/dx। তো যদি এরকম থাকে, ধরো ক্যাপিটাল dx আছে এক জায়গায়, আমি ইয়েটা নিয়ে আসি দেখি, হোয়াইট বোর্ডটা, যে হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার এটা খেয়াল করো, d/dx x², এটা দ্বারা কি বোঝাচ্ছে? x এর ডিফারেন্সিয়েশন। x এর ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে না? এখানে x এর ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 2x আসবে। এখানে এখানে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x। ওকে ফাইন, এখানে ডিফারেন্সিয়েট করলে 2x আসবে। এখন আমরা যদি এই d/dx কে যদি ক্যাপিটাল D দিয়ে রিপ্রেজেন্ট করি, তার মানে এই d আর এই d এর মধ্যে কোনো পার্থক্য আছে? দুটো সেম জিনিস মিন করতেছে না? দুটো সেম জিনিস মিন করতেছে। তার মানে এই ক্যাপিটাল D দিয়েও বোঝা যাচ্ছে এই সামনে যে অংশটা আছে, সামনের এই অংশটার ডিফারেন্সিয়েশন। এখন এইখানে যদি আমার 2 থাকতো, এখানে d², এখানে dx², এখানে যদি 2 থাকতো, তখন এটাকে আমরা লিখতাম হচ্ছে 2, তখন এটাকে d², ক্যাপিটাল D² দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তার মানে এই d² দ্বারা বোঝাচ্ছে সামনের যে অংশটা আছে, সামনের এই অংশটার কয়বার ডেরিভেটিভ? 2 বার ডেরিভেটিভ। 2 বার ডেরিভেটিভ করলে তখন এইটার মান কত আসতো? প্রথমবার ডেরিভেটিভ করলে 2x আসতো, সেকেন্ড টাইম 2x কে ডেরিভেটিভ করলে শুধু 2 আসতো। তখন এটাকে বলতে পারতাম আমরা 2। এটাকে কত বলতে পারতাম? 2 বলতে পারতাম। এখন ধরো যদি এখানে থাকে d³, এখানে যদি আমি d³ লিখি, d³ এখানে আছে x², d³ x²। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? d এর 3 বার ডেরিভেটিভ, d এর মানে সরি x² এর 3 বার ডেরিভেটিভ, কনজিকিউটিভ থার্ড ডেরিভেটিভ। তো প্রথমবার যদি ডেরিভেটিভ করি 2x আসবে, দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে 2 আসবে, থার্ড টাইম ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। থার্ড টাইম ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তার মানে তোমরা এটা বুঝছো কিনা, এই যে d যেটা আছে, d দ্বারা বোঝাচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন আর পাওয়ার দ্বারা বোঝাচ্ছে কতবার আমি ডিফারেন্সিয়েট করব।
তো এখন এই যে এক্স স্কোয়ার যেটা আছে, এক্স স্কোয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েট করে যদি আমি ভ্যালু বের করতে চাই, তাহলে সর্বোচ্চ আমি দুইবার ডিফারেন্সিয়েট করতে পারবো। দুইবার ডিফারেন্সিয়েট করলে আমি ভ্যালু পাবো। এর থেকে বড়, এর থেকে বেশি যদি ডিফারেন্সিয়েট করি তখন আমি ভ্যালু পাবো না, তখন ওটা জিরো হয়ে যাবে। ক্লিয়ার কিনা সবাই? এই জন্য আমি সর্বোচ্চ ডি স্কোয়ারের টার্ম পর্যন্ত আমি নিতে পারবো। এর থেকে বড় যদি হয়, এর থেকে বড় যদি ডি এর টার্ম আসে তখন ওটা আমরা নিতে পারবো না, তখন কারণ তখন ওটা জিরো হয়ে যাবে। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমি এবার আমাদের স্লাইড ইয়াতে যাই। এবার তাহলে খেয়াল করো, এবার এটাকে যদি আমি ভেঙে ফেলে এরকম আসবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এরকম করে করে আমি চাইলে অনেক দূর পর্যন্ত এটাকে আমি ব্রেক ডাউন করতে পারবো। বাট আমি কত দূর পর্যন্ত ব্রেক ডাউন করব সেটা ডিপেন্ড করবে আমার রাইট সাইডে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটার উপরে। এখন এখান থেকে বোঝা যাচ্ছে এক্স স্কোয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েট করি সর্বোচ্চ আমি দুইবার ডিফারেন্সিয়েট করতে পারবো। দুইবার ডিফারেন্সিয়েট করলে আমি এখান থেকে ভ্যালু পাবো। এর থেকে বেশি ডিফারেন্সিয়েট করলে তখন আর আমি ভ্যালু পাবো না, ওটা জিরো হয়ে যাবে। এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে, আমি ধরো এখানটাতে যে দুইটা টার্ম পাচ্ছি ডি স্কোয়ার এবং 2d, দুইটাই আমার কাজে লাগবে, কারণ আমি ডি স্কোয়ার দিয়েও এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, 2d দিয়েও আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। এবার এইটাকে যদি ভেঙে ফেলি, এটা তোমার আমি চাইলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে নিতে পারি, মানে ডি স্কোয়ার বাই 3, মানে ডি স্কোয়ার বাই 3 মাইনাস 2d বাই 3। আমি যদি এটাকে ব্রেক ডাউন করি, ডি স্কোয়ার বাই 3 মাইনাস 2d বাই 3 হোল স্কোয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, এরকম ওই ফর্মে যদি আমরা এটাকে ডিভাইড করি, এটাকে ডিভাইড করলে এরকম আসে d টু দি পাওয়ার 4 বাই 9, মানে a স্কোয়ার, যেটা a স্কোয়ার মানে হচ্ছে a মানে হচ্ছে d স্কোয়ার বাই 3, এই জন্য a স্কোয়ার করলে হবে d টু দি পাওয়ার 4 বাই 9, d টু দি পাওয়ার 4 বাই 9 মাইনাস টুয়াইস ab, তো মাইনাস টুয়াইস ab করলে এরকম আসে 4d কিউব বাই 9 প্লাস বি স্কোয়ার করলে 4d স্কোয়ার বাই 9 আসে। এবার এখানটায় দেখো আমি সর্বোচ্চ এ স্কোয়ার পর্যন্ত আমি নিতে পারবো, এর বড়গুলো আমি নিতে পারবো না। তার মানে আমি এটাকে যদি ভেঙে ফেলি, এটাকে ভেঙে ফেলে তিনটা টার্ম পাচ্ছি, তিনটা টার্মের মধ্যে একটা আসছে ডি টু দি পাওয়ার 4, একটা আছে ডি টু দি পাওয়ার 3, একটা আছে ডি স্কোয়ার। তার মানে আমি শুধু ডি স্কোয়ারকে নিতে পারবো, আর এটা এই দুইটাকে আমি নিতে পারবো না। আর এটার এই যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এর পরের টার্মটা আসতো মাইনাস এক্স কিউব। মাইনাস এক্স কিউব মানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 2d ডিভাইডেড বাই 3, এটার হোল কিউব আসতো। এটার হোল কিউব যদি আসে তার মানে এখানে আমার ডি এর যে পাওয়ার, ডি এর পাওয়ারটা মিনিমাম আসবে 3। যদি এটাকে আমি ব্রেক ডাউন করি, ডি স্কোয়ার মাইনাস 2d বাই 3 হোল কিউব, এটাকে যদি আমি ভেঙে ফেললে সর্ব ছোট ঘাতের যে টার্ম আসবে সেটার পাওয়ারও 3 আসবে, 3 4 6 এরকম কিছু কিছু আসবে। তার মানে 3 তো আমরা ইউজ করতে পারবো না, সর্বোচ্চ আমরা পাওয়ার 2 পর্যন্ত ইউজ করতে পারবো। এই জন্য হচ্ছে আমরা এই পর্যন্ত নিলাম, এর পরের টার্ম যেটা আছে পরের টার্মটাকে আমরা নেইনি। এটা সবাই বুঝছো কিনা? তুমি এটাকে ব্রেক ডাউন করো, ডি স্কোয়ার মাইনাস 2d বাই 3 হোল কিউব যদি দাও, এটাকে ভেঙে ফেললে কত হবে, কত হয় দেখো, একটা ডি এর পাওয়ার আসবে 6, আর একটা ডি এর পাওয়ার আসবে তোমার কিউব, আর একটা ডি এর পাওয়ার আসবে হচ্ছে মানে অনেক বড়ই, অনেক আরো 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 বড় আসবে। তার মানে এখানটাতে তোমার কি বলে যে ডি স্কোয়ার অথবা শুধু ডি এগুলো আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য পরবর্তীতে বাকি যে টার্ম গুলো আছে, বাকি টার্ম গুলো আমরা কনসিডার করছি না, কারণ ওদের পাওয়ার অনেক বড় আসবে, অনেক পাওয়ার বেশি আসবে, এই জন্য আমরা বাকিগুলো কনসিডার করছি না। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা সবাই? এবার এইটাকে যদি ব্রেক ডাউন করি, ব্রেক ডাউন করলে এইটা আসে, এটাও তো ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে যে টার্ম গুলোকে দিয়ে এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করা যাবে শুধু ওই টার্ম গুলো রাখবো, বাকি টার্ম গুলো আমরা এখান থেকে ওমিট করে দিব। 1 থাকবে, ডি স্কোয়ার বাই 3 থাকবে। এখন দেখো এখানে আবার কি কি আছে, এখানে এখানে মাইনাস ডি স্কোয়ার বাই 9 আছে, আবার এখানে 4 প্লাস 4 ডি স্কোয়ার বাই 9 আছে। এটাকে যদি লসাগু গসাগু করা হয়, লসাগু গসাগু করা হলে শুধু ডি স্কোয়ার বাই 9 থাকবে, এই জন্য শুধু ডি স্কোয়ার বাই 9 আছে এখানটাতে। আর এই 2d বাই 3 থাকবে, 2d বাই 3 থাকবে। আর এই যে দুইটা টার্ম আছে ডি টু দি পাওয়ার 4, এটা আমরা রাখবো না, কারণ এই এক্স স্কোয়ারকে যদি 4 বার ডিফারেন্সিয়েট করা হয় 0 হয়ে যাবে। এটাকেও আমরা রাখবো না, কারণ 3 বার ডিফারেন্সিয়েট করলেও 0 হয়ে যাচ্ছে, এই জন্য এই দুইটা টার্মকে আমরা রাখবো না। আচ্ছা, এবার কি করতে হবে, এবার এক্স স্কোয়ার দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে। এক্স স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করলে কি হয়, 1 এর জায়গায় চলে আসবে এক্স স্কোয়ার, এখানে কি আসবে 2/3 আলাদা করে রাখলাম, ডি এক্স স্কোয়ার, এখানে 1/9 আলাদা করে রাখলাম, ডি স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার। এবার ডি দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট টাইম ডেরিভেটিভ, আর ডি স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ। তাহলে কি দাঁড়াবে, 1/3 আসলো, এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে এই এক্স স্কোয়ার কে একবার ডেরিভেটিভ করলে টুয়াইস এক্স আসবে, টুয়াইস এক্স তার মানে 2 গুণ করলে 4/3 এক্স,
আর এখানটাতে 1/9 আছে, আর এক্স স্কোয়ার কে 2 বার ডিফারেন্সিয়েট করলে 2 হয়ে যাবে, তার মানে 2/9। তার মানে এইটা হচ্ছে আমাদের এখানটাতে পিআই এর ভ্যালু। বুঝতে পারছি কিনা সবাই? আচ্ছা, তাহলে এরকম যদি কোনো টার্ম থাকে যেখানে টোটালটাই আমার এক্স স্কোয়ার রিলেটেড কিছু আছে, টোটালটাই এক্স স্কোয়ার রিলেটেড, তখন এইটাকে হচ্ছে শুরুতে 1/x অথবা 1 - x, এই যে কোনো একটা ফর্মে নিতে হবে, যে 1 + x, এইটার 1 + x টু দি পাওয়ার -1 এই ফর্মে, অথবা 1 - x হোল টু দি পাওয়ার -1 ওই ফর্মে নিতে হবে। ওই ফর্মে নেয়ার পরে দেন এটাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলার পর কত দূর পর্যন্ত আমরা এটাকে ডিভাইড করবো সেটা ডিপেন্ড করবে এইখানে যে টার্মটা থাকবে ওইটার উপরে, মানে কতক্ষণ এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম না থার্ড টাইম। যদি থার্ড টাইম করা যায় দেন আমার এখানটাতে মানে ডি কিউব পর্যন্ত রাখবো, আর যদি থার্ড টাইমের কম করা যায়, যতদূর পর্যন্ত করা যাবে ততক্ষণ আমরা রাখবো। আচ্ছা, এরপরে এটাকে আমরা সিম্পলিফাই করে ফাইনালি সিম্পলিফাই করলে ফাইনাল যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এটা গেল হচ্ছে যদি এক্স রিলেটেড টার্ম থাকে। এরপর আসি যদি হচ্ছে রাইট সাইডে তোমার সাইন এক্স বা কজ এক্স এরকম যদি কোনো টার্ম থাকে তখন আমরা সেটাকে কিভাবে সলভ করব। আচ্ছা আচ্ছা, খেয়াল করো আমাদের যে এফ অফ ডি যেটা ছিল, আমি যদি এফ অফ ডি চিন্তা করি, ধরো আমার এই যে এটা যে এফ অফ ডি আছে, হ্যাঁ, এখানে আমার ডি স্কোয়ার থাকে, আবার ডি কিউব থাকতে পারে, আবার শুধু ডি থাকতে পারে, বিভিন্ন ফর্ম থাকতে পারে কিনা, মানে আমার ডি এর যে পাওয়ার সেটা 2 থাকতে পারে, 4 থাকতে পারে, আবার 1 থাকতে পারে, 3 থাকতে পারে, বিভিন্ন ফর্মে থাকতে পারে। বাট এখানে আমাদের ডি এর পাওয়ার যেটা 2 আছে কিনা, ওই 2টাকে আমাদের বেশি হাইলাইট করতে হবে। তো 2টাকে কিভাবে আমরা হাইলাইট করে সলভ করব? ধরো আমার যে এফ অফ ডি যেটা ছিল ওটাকে এবার আমি এফ অফ ডি না লিখে সিম্পলি আমি লিখলাম ডি স্কোয়ার কমা ডি লিখলাম। এটা কেন লিখলাম তোমাদের একটু পরে বুঝতে সুবিধা হবে, যখন আমরা প্রবলেমটা সলভ করতে যাব তখন বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ধরো আমি এফ অফ ডি না লিখে এবার লিখলাম এফ অফ ডি স্কোয়ার কমা ডি ওয়াই সমান সাইন এক্স ও থাকতে পারে অথবা কজ এক্স ও থাকতে পারে। এটা হলো কিউ এর মান। কিউ এর মান সাইন এক্স ও হতে পারে অথবা কজ এক্স ও হতে পারে। ধরে নিলাম সাইন এক্স আছে অথবা ধরে নিলাম কজ এক্স আছে। তো যদি সাইন এক্স থাকে দেন আমি ওয়াই সমান লিখতে পারি সাইন এক্স এফ অফ ডি স্কোয়ার কমা ডি। তো যখন আমার সাইন বা কজ রিলেটেড যখন কোনো প্রবলেমকে আমি সলভ করতে গিয়ে আমার ওই যে এফ অফ ডি এর যে ফাংশনটা আছে, ডি এর ফাংশনটা যেখানে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারের পরিবর্তে আমি মাইনাস এ স্কোয়ার বসাবো। ডি স্কোয়ারের পরিবর্তে কি বসাবো? মাইনাস এ স্কোয়ার বসাবো। আর ডি যেটা আছে, ডি যদি ডি কিউব অবস্থায় থাকে অথবা ডি যদি তোমার সিঙ্গেল ডি অবস্থায় থাকে সেটা আমরা আলাদা করে রাখবো। বাট ডি স্কোয়ার যেখানটায় পাবো, ডি স্কোয়ারের পরিবর্তে আমি মাইনাস এ স্কোয়ার বসাবো। আচ্ছা, এতটুকু আপাতত বুঝে রাখো, আমি প্রবলেম সলভ করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি আমি যেখানে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারের পরিবর্তে যদি আমি মাইনাস এ স্কোয়ার বসাই, তার মানে এভাবে হবে, যেখানে ডি স্কোয়ার আছে ওইটাকে আমি মাইনাস এ স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দিব। এখানেও সেম, যেখানে ডি স্কোয়ার আছে ওইটাকে মাইনাস এ স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দিব। আচ্ছা, এরপরে একটা প্রবলেমে যাই। দেন প্রবলেমটা মানে এখানে কাজ এটাই আমার, যেখানে ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার কে শুধু মাইনাস এ স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দেয়া। ধরো এরকম একটা প্রবলেম দেয়া আছে আমাদের, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 3y সমান হচ্ছে cos 2x। এখান থেকে যদি আমি আমাদের সিএফ যেটা, সিএফটা আমরা খুব সহজেই বের করতে পারি, -1 আর 3 যেহেতু আসছে, এটা আসলে আমার সিএফ। এবার যদি পিআই বের করি, পিআই সমান আমি কি বলছি, পিআই সমান আমরা cos 2x লিখলাম, আর নিচে যে টার্মটা আছে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 3 টোটাল টার্মটা লিখলাম। এরপর বলছিলাম যেখানে আমার ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারের পরিবর্তে কি বসাতে হবে? মাইনাস এ স্কোয়ার বসাতে হবে। যেখানে ডি স্কোয়ার আছে তার পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাবো। এখানে মাইনাস এ স্কোয়ার যদি বসাই, এখানে এর মানটা ফাইন্ড আউট করতে হবে। এর মান কত? এখানে এর মান হচ্ছে 2, এর মান হলো 2। এর মান যদি 2 হয়, 2 হলে যদি 2 হয় তার মানে -2 স্কোয়ার, মানে আমি বসাবো মাইনাস এ স্কোয়ার বসাবো। তো এর মান হচ্ছে 2, তার মানে -2 স্কোয়ার বসবে। তো -2 স্কোয়ার মানে হচ্ছে -4। যেখানে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারের জায়গায় আমি -4 বসালাম, আর বাকি যেটা আছে সব ঠিক থাকলো। এবার এটাকে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি, যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি আসে? -2d - 1 আসে, -2d - 1 আসলো। আচ্ছা, এবার যদি আমি এটাকে এখান থেকে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে আসে 2d + 1, উপরে cos 2x আছে। আচ্ছা, আমার কাজ হচ্ছে নিচে যে লোয়ার যে অংশটা আছে, লোয়ার সাইডে ডি কে ইলিমিনেট করা, ডি কে ইলিমিনেট করতে হবে। তো ডি কে ইলিমিনেট করতে হলে আমরা জানি
যদি ডি স্কোয়ার থাকে ডি স্কোয়ার কে আমরা মাইনাস এ স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দিতে পারি, তখন ডি ইলিমিনেট হয়ে যায়। এখন এখানে যদি শুধু একটা ডি আছে তো এটাকে আমরা কিভাবে ইলিমিনেট করতে পারি? তখন আমাকে হচ্ছে ওই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই ফর্মুলায় নিয়ে যেতে হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় যদি নিয়ে যাই তখন এখানে এই ডি এখন সিঙ্গেল আছে তখন এটা ডি স্কোয়ার হয়ে যাবে। এই জন্য যেটা আমাকে করতে হবে, এখানে যেটা থাকবে, এখানে যদি থাকে এ প্লাস বি তখন এটাকে আমার এ মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যেহেতু হচ্ছে মাইনাসটাকে আমি বাইরে নিয়ে গেলাম, তো নিচে থাকতেছে 2d প্লাস 1, তার মানে a মাইনাস b, এটাকে আমি হচ্ছে উপরে নিচে উভয় পাশে a মাইনাস b দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তার মানে 2d মাইনাস 1, 2d মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। তো মাল্টিপ্লাই করে দিলে এখন দেখো নিচে কি আসছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি হয় তার মানে কি আসবে এখানটাতে 4d স্কোয়ার মাইনাস 1, নিচে আসবে 4d স্কোয়ার মাইনাস 1, আর উপরে যেটা আছে ওটাই থাকলো cos 2x ইন্টু 2d মাইনাস 1। আচ্ছা, এবার যেখানে ডি স্কোয়ার আছে ডি স্কোয়ারের পরিবর্তে আমি কি বসাতে পারবো? মাইনাস এ স্কোয়ার বসাতে পারবো। তো মাইনাস এ স্কোয়ার যদি বসাই তার মানে মাইনাস 4 বসবে এখানটাতে, তার মানে 4 অলরেডি একটা আছে, 4 এর সাথে মাইনাস 4 চলে আসবে, মাইনাস 1। আর এখানে আমি যদি cos 2x দ্বারা মাল্টিপ্লাই করি তার মানে আমি এই ডি দ্বারা বোঝাচ্ছে কি ডিফারেন্সিয়েশন, আমি তো এই ডি দিয়ে cos 2x কে ডিফারেন্সিয়েট করব, এই জন্য হচ্ছে ডি এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে আমি cos 2x টাকে লিখছি এখানটাতে, কারণ ডি দ্বারা আমার ডিফারেন্সিয়েশন বোঝায়, এই জন্য ডি এর ব্র্যাকেটের মধ্যে cos 2x, যাতে বোঝা যায় যে ডি দিয়ে আমি এটাকে ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, তার মানে এটাকে লিখতে পারি 2d cos 2x, আর আসবে শুধু মাইনাস cos 2x। আর আচ্ছা, এরপর এটাকে যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এখানে আসবে কত আসবে, মাইনাস 16 আর মাইনাস 1, তার মানে মাইনাস 17 আসবে, মাইনাস 17, আর আমার এখানে অলরেডি বাইরে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে এখানে 17 লিখতে পারি। আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয়, ডিফারেন্সিয়েট করলে কত আসবে, cos 2x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2 sin 2x আসবে। cos 2x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি মাইনাস 2 sin 2x আসবে। তো এখানে অলরেডি 2 আছে, তার মানে মাইনাস 2 আর এই 2 মানে মাইনাস 4। সরি, আমি এখানে 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 ভুলে আমি cos 2x লিখে দিই, এখানে সাইন হবে, এখানটাতে সাইন হয়ে যাবে। আচ্ছা, এখানে cos না হয় এখানে হবে sin 2x, হ্যাঁ, মাইনাস 4 sin 2x মাইনাস cos 2x, নিচে আসবে 17। এবার এই 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 যে মানটা পেলাম, এই মানটা হচ্ছে আমার পিআই এর ভ্যালু। এরপর হচ্ছে আমরা সিএফ এর মান জানি, এখানে সিএফ এর মান হচ্ছে এইটা, এটা হলো সিএফ এর মান, আর এর সাথে যদি পিআই এর মান যোগ করে দিই, পিআই এর মান যোগ করে দিলে যেটা পাবো সেটা হলো আমাদের আনসার। বুঝতে পারছি কিনা? সিমিলারলি যখন এখানে cos না হয় যখন সাইন হবে তখনও সেম ভাবে সলভ করতে হবে। এই যে তোমার sin 3, হ্যাঁ বলো। স্যার কস আর সাইন রিলেটেড এগুলোতে কি সবসময় কি ডি এর পাওয়ার হাইস্ট 2 পর্যন্ত থাকবে? না, বেশিও থাকতে পারে। তোমার যদি এখানে যদি থাকে ধরো ডি টু দি পাওয়ার 4 আছে, তখন তোমার এখানে এ স্কোয়ার বানাতে হবে, তখন কিভাবে বানাবা তুমি? তুমি লিখতে পারো ডি স্কোয়ার তার পাওয়ার আবার স্কোয়ার, বুঝছো কিনা? যদি ডি কিউব থাকে, ডি কিউব কে তুমি কি করতে পারো, ডি স্কোয়ার ডট ডি লিখতে পারো, তখন তুমি ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাবো, মানে পাওয়ার আর বড় তখন থাকবে বাট তোমার হচ্ছে, হ্যাঁ বলো। পিআই কাউন্ট করতে যে তখন মানে ডি কিউবের জন্য যে এক্সট্রা ডিটা আনবো ওটা কি কাউন্ট করতে হবে না? হ্যাঁ, তখন ওই যে বললাম তুমি যখন ইয়া করবা, ধরো এখানে এখানে যদি ডি কিউব থাকতো, চিন্তা করো এখানে ডি কিউব আছে, হ্যাঁ, ডি কিউব থাকলে আমি ডি এভাবে লিখতে পারতাম ডি স্কোয়ার ইন্টু ডি, নাকি ডি স্কোয়ার ইন্টু ডি মাইনাস 3d প্লাস 2, এটা তুমি আমি বলি তুমি লিখতে থাকো। এখানে যদি ডি কিউব থাকতো, ডি কিউবকে আমরা লিখতে পারতাম ডি স্কোয়ার দেন ডট বা ডি স্কোয়ার ইন্টু মাইনাস 3d প্লাস 2। এবার ডি স্কোয়ারের পরিবর্তে আমি কি বসাতে পারবো, মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার বসাবো, তার মানে মাইনাস 9 আসবে। কত আসবে? মাইনাস 9। ডি স্কোয়ারের পরিবর্তে আসবে মাইনাস 9, আর সাথে একটা ডি আছে, তার মানে মাইনাস 9d, মাইনাস 9d মাইনাস 3d প্লাস 2। এখানে আছে মাইনাস 9d, এখানে আছে মাইনাস 3d, তো মাইনাস মাইনাসে তখন মাইনাস 12d হয়ে যাবে, মাইনাস 12d প্লাস 2। তার মানে তুমি যদি এটাকে ঘুরে লেখো লিখতে পারো 2 মাইনাস 12d, 2 মাইনাস 12d, তার মানে a মাইনাস b হয়ে যাচ্ছে, 2 মাইনাস 12d, তার মানে a মাইনাস b। তাহলে এটাকে আবার গুণ করতে হবে কি দিয়ে, a প্লাস b দিয়ে গুণ করতে হবে, তার মানে 2 প্লাস 12d দিয়ে তুমি উপরে নিচে উভয় পাশে গুণ করবে।
বুঝছি কিনা? তারপর নিচে তোমার আবার তখন ডি স্কোয়ার চলে আসবে, তখন ওই ডি স্কোয়ারকে আবার মাইনাস এ স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দিবে। মানে এটা তোমার প্রবলেম অনুযায়ী তুমি কিভাবে সলভ করবে সেটা তোমাকে একটু চিন্তা করতে হবে। যদি ডি কিউব থাকে তখন কি করবা, যদি ডি টু দি পাওয়ার 4 থাকে তখন কি করতে হবে। ডি টু দি পাওয়ার 4 থাকলে তখন তুমি ডি স্কোয়ারের হোল স্কোয়ার দিয়ে দাও, তখন তুমি ডি স্কোয়ারের পরিবর্তে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বসালা, দেন ওই মাইনাস এ স্কোয়ারকে আবার হোল স্কোয়ার হয়ে একটা ভ্যালু চলে আসবে। বুঝতে পারছি? ইয়েস অর নো? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে সাইন দিয়ে, sin 3x নিচে হলো ডি স্কয়ার মাইনাস 3d প্লাস 2। এখানেও সেম, ডি স্কয়ারের পরিবর্তে মাইনাস এ স্কয়ার বসবে, মাইনাস এ স্কয়ার মানে হচ্ছে মাইনাস 9 বসবে। এবার এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে কত আসে? এখানে আসে 3d প্লাস 7, 3d প্লাস 7 আর মাইনাসটাকে আমি বাইরে নিয়ে গেলাম, 3d প্লাস 7 আসে। তার মানে 3d মাইনাস 7 দিয়ে গুণ করতে হবে উভয় পাশে। 3d মাইনাস 7 দিয়ে গুণ করলে নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে আসতেছে, তার মানে 9d স্কয়ার মাইনাস 49, 9d স্কয়ার মাইনাস 49 নিচে, আর উপরে হলো যদি গুণ করি আমি sin 3x দিয়ে, 3d sin 3x আর 7 sin 3x চলে আসবে এখানে। আচ্ছা এবার এবার যদি আমি ডি স্কয়ারের পরিবর্তে মাইনাস 9 এ স্কয়ার বসাই, তার মানে মাইনাস 9 আসবে এখানটা, তো তার মানে মাইনাস 9 ইনটু 9। আচ্ছা, আর এখানটাতে 49 ঠিক ঠিক থাকলো। আর এইটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় এটা হয়ে যাবে 3 cos 3x হয়ে যাবে। এই sin 3x কে যদি ডিফারেন্সিয়েট করা হয় 3 cos 3x হয়ে যাবে। তার মানে এখানে অলরেডি এটা 3 আছে, আর সাথে যদি 3 cos 3x আসে তার মানে 9 cos 3x, 9 cos 3x মাইনাস বাকি যেটা থাকলো 7 7 sin 3x, 7 sin 3x, আর নিচে তোমার ডি স্কয়ারের পরিবর্তে মাইনাস 9 আসবে, মাইনাস 9। এবার যদি আমরা গুণ করি, যোগ বিয়োগ গুণ ভাগ করলে গিয়ে এটা হলো আনসার। বুঝতে পারছি? আচ্ছা তাহলে এই যে নিচে একটা এক্সারসাইজ দেয়া আছে, আমি এটারও আনসার দেয় না, আমি আনসার গুলো তোমাদেরকে পাঠিয়ে দিব। তো এটা হলো এটা হলে আমাদের আজকের এই চ্যাপ্টারটা শেষ হবে আর কি, হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার একটু রুল 2 তে যাবেন, রুলস 2 নাম্বার যেটা, ওটাতে বুঝি নাই কোনটা। একটু উপরে স্ক্রল করে রুল 2 যেটা, ওটার উপরে। বুঝি নাই তোমার কথাটা, আবার একবার বলো। স্যার আপনি একটু উপরে স্ক্রল করেন। হ্যাঁ হ্যাঁ, যাবো, যাচ্ছি, উপরে যাচ্ছি, আমাকে বলিও কোথায় থামতে হবে। স্যার গত ক্লাসের রেকর্ডটা দেওয়া হয় নাই স্যার। গত ক্লাসের, আচ্ছা গত ক্লাসের রেকর্ড দেইনি? না স্যার। দিছি তো মনে হয়। না স্যার। না স্যার দেননি, একটু দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, কোনটার কথা বলছিলা, কোনটা বুঝো নাই? উপরের পার্ট আপনি যে ম্যাথটা করাইছেন ওটাতে একটু যাবেন উপরে স্যার। উপরে? হ্যাঁ হ্যাঁ, এটা m equal to 2 যেটা আসছে হ্যাঁ স্যার, ওখানে তো 2 দিলে তো ওই মান 2 টা আসতেছে, ঠিক আছে, বাট এরপরে যেটা ওটা তো ওই মাইনাস বি প্লাস মাইনাস ওভার বি স্কয়ার মাইনাস 4ac ওইটা না রুলস। এখানে হচ্ছে ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a, যেটা ওই ফর্মুলা ইউজ করতে হবে এখানটাতে। তাহলে তো এখানে তো একটা কিউব আছে, m কিউব আছে, কিন্তু ওটা তো হয় জাস্ট x স্কয়ার প্লাস bx প্লাস c টাইপ সমীকরণের ক্ষেত্রে। তো হ্যাঁ এখানে না, এটাকে তুমি যখন ইয়া করবা, ওই যে ধরো তুমি যদি m-2, তুমি এটাকে যদি m-2 একটা এটার ইয়া হবে, ওই যে ফর্মুলা যেটা আছে, m-2 কে তুমি যদি গুণ করো কি হবে, তুমি লিখো আমি তুমি এটাকে আমি দাঁড়াও সলিউশনটা কি দাঁড়াবে, আমি এখানে করতেছি। m-2 এটাকে যদি m স্কয়ার দ্বারা গুণ করো, প্রথমে m স্কয়ার দিয়ে গুণ করলে m কিউব মাইনাস 2 m স্কয়ার হবে, এরপরে হবে m মাইনাস 4 দিয়ে গুণ করতে। আচ্ছা তুমি এবার লিখো, এটাকে এভাবে লিখো, m স্কয়ার ইনটু আচ্ছা কথা বলছে কি আচ্ছা এটাকে তুমি এভাবে লিখো m স্কয়ার। আচ্ছা আমি আমি ইয়াতে লিখে দিই তাহলে সুবিধা হবে, হোয়াইট বোর্ডে যদি লিখি। আচ্ছা এটাকে যদি এভাবে m স্কয়ার ইনটু m মাইনাস 2 প্লাস 4
m মাইনাস 2 সমান 0। এটা যদি হয় এবার এখান থেকে কি কি আসবে, m মাইনাস 2 আসবে, m স্কয়ার প্লাস 4 আর একটা আসবে হচ্ছে m স্কয়ার প্লাস 4, m স্কয়ার প্লাস 4 আসবে, তাই তো? আচ্ছা, এটা সমান হচ্ছে 0। আচ্ছা, এবার তুমি লিখতে পারো হচ্ছে এখানে যেটা আছে m, এখান থেকে আসবে m সমান 2 আসবে, এখান থেকে m সমান 2 আসবে, এখান থেকে 2 আসলো। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে m স্কয়ার সমান আমার আসবে কত, m স্কয়ার সমান আসবে মাইনাস 4i, মাইনাস 4 আসবে, মাইনাস 4, মাইনাস 4। আচ্ছা, এবার বলো i স্কয়ার এর মান হচ্ছে মাইনাস 1, i স্কয়ার এর মান মাইনাস 1 না? এটাকে আমি লিখতে পারি 4i স্কয়ার, এটাকে আমি বলতে পারি 4i স্কয়ার। এই যে মাইনাস 1 যেটা আছে, মাইনাস 1 এর পরিবর্তে আমি i স্কয়ার লিখতে পারি, তার মানে লিখতে পারি 4i স্কয়ার। এবার m স্কয়ার এর মান হচ্ছে 4i স্কয়ার, তো m সমান কত হবে, m সমান হবে হচ্ছে রুট ওভার 4i স্কয়ার, 4i স্কয়ার। তাহলে এখান থেকে আসবে কি, আসবে প্লাস মাইনাস 2i আসবে না, প্লাস মাইনাস 2i, এইটা হবে আনসার। তার মানে m এর মান একটা হলো প্লাস 2i আর একটা হলো মাইনাস 2i। এবার আমি এখানে যেহেতু বিটা আছে, i এর সাথে যেটা থাকবে এটাকে আমরা বিটা বলছি, এখানে যেহেতু আলফা নাই এই জন্য আলফা বসানোর জন্য আমি এখানটাতে একটা জিরো দিয়ে দিলাম, এখানে জিরো বসালে আমার রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্য জিরোকে বলছি এখন আমরা আলফা, আর এই 2 এর সাথে যেটা আছে এটাকে বলছি আমরা এখন বিটা। ক্লিয়ার কিনা তুমি এখানটা কিভাবে এটা আসলো? আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করব। তাহলে আমি তোমাদের হচ্ছে গত ক্লাসের লেকচার ভিডিও যেটা আছে ভিডিওটা দিব, আর হচ্ছে এই যে এক্সারসাইজ গুলো আছে এক্সারসাইজ গুলোর যেখানে আনসার দেয়া নাই আনসার গুলো হচ্ছে আমি সাথে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক স্যার আছে। আজকে ক্লাসের রেকর্ডটা হ্যাঁ, আজকে ক্লাসের রেকর্ডটাও দিব, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, সবাই সাবধানে থাকবা। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।